নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ ভারতের আদালতের। তাকে সেই ১৪ ধারায় যে অভিযোগ, সেই অভিযোগ থেকে তাকে মুক্ত করেন এবং নির্দেশ দেন, জেল কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রশাসনকে নির্দেশ দেন তাকে এক্ষুনি যাতে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয়। সন্তোষ প্রকাশ করে দ্রুত ফিরিয়ে আনার দাবি সংক্ষুব্ধদের। নূর হোসেন যত তাড়াতাড়ি আসবে তার মুখ থেকে আমরা শুনবো কে কে এই হত্যার সাথে মূল পরিকল্পনাকারী। তার মুখ থেকে শোনার পরে আমরা যে চার্জশিট যেই অভিযোগপত্রটা হইব ওইটাই আমরা রাখব। সিলেটের শিশু রাজন হত্যা মামলায় কামরুলকে পাঠানো হলো কারাগারে, পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি পারমিতা হিম। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে চলছে জমজমাট অস্ত্র ব্যবসা। ২ থেকে ৪ লাখ টাকায় বেচা কেনা হয় ভারী অস্ত্র। ক্রেতা উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ। স্থবিরতা কাটিয়ে দল গোছাতে সাংগঠনিক তৎপরতা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন দেশ, বেড়েছে মজুদের পরিমাণও। তবে চ্যালেঞ্জের মুখে পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়টি, মত বিশেষজ্ঞদের। ঘরে ঘরে এখন শারদীয় পুজোর আমেজ। মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা। পুরোদমে চলছে কেনাকাটাও। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ১৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন ভারতের আদালত। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালতের শুনানি শেষে আজ এ আদেশ দেওয়া হয়। এর আগে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ খুনের ঘটনায় মামলা দায়েরের পর ভারতে পালিয়ে যান নূর হোসেন। পরে গত বছরের ১৪ জুন বারাসাত থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। আদালতের আদেশের পর সরকার পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন দে জানান, শুনানি স্থগিত রাখার বিষয়ে নূর হোসেনের পক্ষে আদালতে আবেদন করা হলেও তা নামঞ্জুর করেন আদালত। পাশাপাশি জেল কর্তৃপক্ষকে সব ধরনের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসিকিউশনের তরফ থেকে আমরা তার উপরে যে বৈদেশিক ধারা ১৪ ধারায়, বৈদেশিক আইনের ১৪ ধারায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগ প্রত্যাহারের জন্য ৩২১ ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় একটা দরখাস্ত করি। কোর্ট সেই দরখাস্তটা মঞ্জুর করেন, আমাদের যে আবেদন মঞ্জুর করেন এবং তাকে সেই ১৪ ধারায় যে অভিযোগ, সেই অভিযোগ থেকে তাকে মুক্ত করেন এবং নির্দেশ দেন, জেল কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রশাসনকে নির্দেশ দেন তাকে এক্ষুনি যাতে বাংলাদেশের হাতে হস্তান্তর করা হয়, কারণ বাংলাদেশে তার বিরুদ্ধে আরও বিশেষ ভয়ানক বিভিন্ন মামলার তদন্ত চলছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। এ ব্যাপারে বিস্তারিত জানতে সরাসরি টেলিফোনে কথা বলছি তার সঙ্গে। সুব্রত, আদালতের আদেশ তো আমরা জানলাম এবং সেটা সম্পর্কে আরো জানাবেন, এবং নূর হোসেনকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাদেরকে জানাবেন। আসাদ, আজকের যে আদালতের যে রায়টি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রায়ের প্রক্রিয়াটি শুরু হয়েছিল বেশ
দেড় মাস আগে থেকে। রাজ্য সরকারের তরফে গত 2 মাস আগে তা জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা যে বৈদেশিক ধারা অর্থাৎ ফরেনার অ্যাক্ট 14 ফরেনার অ্যাক্ট যে ধারায় মামলা হয়েছিল 2014 সালের 14 জুন এর মামলা হয়েছিল, সেই মামলাটি রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল ভারতীয় সংবিধানের 321 ধারার বলে। সেই মামলাটির সেই বিষয়ে কিন্তু শুনানি চলছিল এবং সেই শুনানিটি 2 মাস ধরে পিছোচ্ছিল নানা রকম কারণে। সেই শুনানির আজকে রায় ঘোষণা করলেন বারাসাতের ভারপ্রাপ্ত বিচারক সন্দীপ চক্রবর্তী। আজকের রায়ে স্পষ্ট করে বলা হয়েছে যে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে নূর হোসেনকে বাংলাদেশের হাতে তুলে দিতে হবে এবং অবশ্যই সেটি করতে হবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসনকে অর্থাৎ পুলিশ প্রশাসন এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন। আগামী 15 ডিসেম্বরের আগে অবশ্য আমরা যেটা জানতে পারছি বিভিন্ন প্রশাসনিক মহল থেকে, আগামী 15ই ডিসেম্বরের আগেই কিন্তু নূর হোসেনকে যে কোনো সময় বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। এখন আদালত থেকে জেলা প্রশাসনের কাছে এখনো যে নোট ভার্বাল ইস্যু হয় সেটি এখনো সন্ধ্যা পর্যন্ত, যেহেতু সন্ধ্যের পর আদালতের কার্যক্রম বন্ধ থাকে, সন্ধ্যের পর কিন্তু এখনো পর্যন্ত তারা পাননি। আমরা যেটা কথা বলেছিলাম জেলার যিনি পুলিশ সুপার আছেন এবং জেলা শাসক যিনি আছেন তারা বলছেন যে আগামীকাল হয়তো তারা সেটা পাবে এবং তারপরেই প্রক্রিয়াটি শুরু হবে আগামী সপ্তাহে, অর্থাৎ রবিবার বন্ধ, সোমবার থেকে হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যে একটি প্রক্রিয়া আমরা দেখতে পারবো। আসাদ, আপনাকে জানিয়ে রাখি যে 2014 সালের 14ই জুন কলকাতার একদম কাছের উপশহর নিউ টাউনের কাছে বাগুইয়াটি বলে একটি জায়গা আছে, সেই জায়গা থেকে নূর হোসেন, নারায়ণগঞ্জের 7টি হত্যা মামলার আসামি এই নূর হোসেনকে কিন্তু কলকাতা পুলিশের বিশেষ শাখায় নূর হোসেনকে গ্রেপ্তার করে। আর তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যে রেড নোটিশ, ইন্টারপোলে রেড কর্নার ইস্যু জারি করা হয়েছিল, সেই রেড কর্নার ইস্যু থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ভারতের যে নোডাল এজেন্সি হচ্ছে সিবিআই তরফে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই বিষয়টি যোগাযোগ করে গত 2 মাস আগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বিষয়টি যখন চূড়ান্ত হয়ে যায় তখনই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাজ্য সরকারের স্বরাষ্ট্র সচিব তার কাছে চিঠি আসে এবং তারপরই কিন্তু আইনি বিষয়টি শুরু হয়। আসাদ, আমাদেরকে সহকর্মী সুব্রত আচার্য জানাচ্ছিলেন 24 পরগনা জেলা থেকে আদালতের রায়ে নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা এবং তার পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের বারাসাত আদালত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। সেই সঙ্গে তাকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। আমাদের প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা জানাই, তারপর ভারতের প্রধানমন্ত্রীকেও ওনাকেও কৃতজ্ঞতা জানাই যাতে ওনার আদালত নূর হোসেনকে আমাদের দেশে ফেরার জন্য যে রায় দিচ্ছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন এতটুকু যাতে দ্রুত নূর হোসেনকে দেশে নিয়ে আসুক। দেশে নিয়ে এসা আমরা যেই চার্জশিট নারাজি, আমরা অভিযোগপত্র নারাজি দিচ্ছি, ওই নারাজিটা যাতে পুনরায় নূর হোসেনের মুখ থেকে শুনে সঠিক তথ্যগুলা বের করা কিভাবে সে মারলো। গত বছরের এপ্রিলে নিখোঁজ হন নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। ঘটনার 3 দিন পর শীতলক্ষার তীরে একে একে ভেসে ওঠে 7 জনের লাশ। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে 2টি মামলা হয়। বেরিয়ে আসে ঘটনার সঙ্গে র্যাব কর্মকর্তাদের জড়িত থাকার মতো চাঞ্চল্যকর তথ্য। স্বীকারোক্তিমূলক জবানবন্দিও মেলে তাদের। এখন অপেক্ষা নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানোর। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সহ 7 জন। আলোচনার ঝড় ওঠে দেশে ও দেশের বাইরে। অভিযোগের তীর কাউন্সিলর নূর হোসেনের দিকে। ঘটনার কুলকিনারা করতে পারেননি কেউ, তবে অপহৃত 7 জনকে উদ্ধারের চেষ্টায় সরকারের উপরমহল থেকে সবাই অবশেষে একে একে 7 জনকেই পাওয়া যায়, তবে জীবিত নয়, মৃত। ঘটনার 3 দিন পর শীতলক্ষার তীরে ভেসে ওঠে নজরুল ইসলাম সহ 7 জনের মৃতদেহ। শোক আর বিক্ষোভে ফেটে পড়েন নারায়ণগঞ্জবাসী। কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে 2টি মামলা করা হয়। অভিযোগ করা হয় নূর হোসেনের কাছ থেকে বিপুল অর্থের বিনিময়ে র্যাব হত্যা করে তাদের।
আটক করা হয় র্যাব 11-র সাবেক অধিনায়ক তারেক সাইদ সহ 3 কর্মকর্তাকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তারা। তবে ঘটনার মূল হোতা নূর হোসেন এখনো ধরাছোঁয়ার বাইরে। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল কলকাতায় আটক হয়েছেন নূর হোসেন। এখনো সেখানেই আছেন 7 খুনের মূল হোতা নূর হোসেন। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বেলা 11:30টায় ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এ নির্দেশ দেন। এর আগে সকালে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে কামরুলকে কারাগারে পাঠানো হয়। মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী রোববার তাকে আবারও আদালতে তোলা হবে। গতকাল বিকেলে কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনার পর রাতেই সিলেটে নেওয়া হয়। গত 8 জুলাই ভোরে শহরতলির কুমারগাঁয়ে চোর সন্দেহে শিশু রাজনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে মামলার প্রধান আসামি কামরুল সহ 3 জনকে পলাতক দেখিয়ে গত 16 আগস্ট 13 জনের বিরুদ্ধে আদালতে মামলার চার্জশিট দেয় পুলিশ। গত 7 সেপ্টেম্বর মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে এ মাসে 9 দিন মামলায় 38 সাক্ষীর মধ্যে 35 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমার ন্যায় বিচার, আমার ছেলের হত্যাকারী মেইন দৃষ্টান্তমূলক বিচার, আমি ন্যায় বিচার পাইতাম। রাজন হত্যার প্রধান আসামি কামরুলকে আদালতের গ্রেপ্তারি বর্ণনা বলে তাকে গ্রেপ্তার করে আজকে আদালতের আদেশ ক্রমে জেল হাজতে প্রেরণ করা হইল। বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তবর্তী ডেভিল ট্রেন্সে রমরম অস্ত্র ব্যবসা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ীরা। বিশেষ করে AK-47 এবং AK-22 রাইফেলের অবাধ কেনাবেচা চলে সেখানে। মিজোরামে অবস্থানরত ভারতীয় নাগরিক পালিয়ান এ ব্যবসার মূল হোতা বলে নিশ্চিত হয়েছে র্যাব। আর এসব ভারী অস্ত্রের মূল ক্রেতা হিসাবে রয়েছে উপজাতীয় বিবাদমান সন্ত্রাসী গ্রুপগুলো। মূলত তাদের মাধ্যমে অস্ত্রের চালান সারা দেশে ছড়িয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রায় উপজাতি সন্ত্রাসী গ্রুপগুলোর কাছ থেকে AK-47 এবং AK-22 রাইফেলের মতো ভারী অস্ত্র উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য না থাকায় বন্ধ করা যাচ্ছিল না সাপ্লাই চেইন। উৎস জানতে শেষ পর্যন্ত কিছুটা সফল হয়েছে র্যাব। 5 বার ব্যর্থ হওয়ার পর 6বার ক্রেতা হিসেবে অস্ত্র ব্যবসায়ীদের একটি অংশের সাথে সম্পর্ক স্থাপনে সফল হয় তারা। আর 20 লাখ টাকায় অস্ত্র কেনার ফাঁদ পেতে উদ্ধার করা হয় 3টি AK-47 রাইফেল এবং 2টি বিদেশি পিস্তল। এই সময় গ্রেপ্তার করা হয় 3 জনকে। এরা এই জিনিসগুলো বিক্রির জন্য শহরে নিয়ে আসছিল। আমাদের পাহাড়ে যে বিবাদমান জনগোষ্ঠী তাদের সাথে বিভিন্ন পক্ষের লোককে এই অস্ত্রগুলো তারা বিক্রি করে। এবং এছাড়াও যদি দেশীয় মানে বাঙালি কিংবা এরকম শহরের লোক যারা যায় তাদের কাছে তারা বিক্রি করেছে বলে জানা যায়। মূলত ডেভিল ট্রান্স হিসেবে পরিচিত ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকা থেকে আসছে এসব অস্ত্র। আর এর নেপথ্য রয়েছে পালিয়ান নামে এক ভারতীয় নাগরিক বলে দাবি র্যাবের। যতটুকু এই পর্যন্ত জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি সে হলো ভারতের নাগরিক, মিজোরামে থাকে। সে মেইনলি অস্ত্র ব্যবসাগুলো করে, ওখান থেকে অস্ত্রগুলো সে সাপ্লাই দেয় আর কি। নাগাল্যান্ডের কাফলাং গ্রুপ এখনো সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। মণিপুর লিবারেশন আর্মি তারাও সশস্ত্র আন্দোলন চালাচ্ছে। তাদের কাছে অস্ত্রের যোগান যেমন প্রয়োজন তাদেরকে অস্ত্র যোগান দেওয়া হচ্ছে। সেখানে থেকে কিছু কিছু আমাদের এখানে স্পিল ওভার হয়। র্যাব জানিয়েছে সীমান্ত এলাকায় 2 থেকে 4 লাখ টাকায় বিক্রি হয় এক একটি অস্ত্র। এমনকি উপজাতি সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে বাকিতেও অস্ত্র বিক্রি করা হয়। প্রতিবেশী ভারত, এখানে মায়ানমার এবং এখানে কিছু বিচ্ছিন্নবাদী গ্রুপ আছে। এই গ্রুপের যারা অস্ত্র বিক্রি করে দিতে চায় তাদের থেকে তারা অস্ত্রটা কিনে কিংবা তাদেরকে লোভ দেখিয়ে বেশি টাকা দিয়ে অস্ত্র কিনে তারা এখানে নিয়ে আসে। চলতি বছরের গত 10 মাসে র্যাব বিশেষ অভিযান চালিয়ে 3টি AK-47, 9টি AK-22 রাইফেল এবং 35টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। একইভাবে সেনাবাহিনীও পাহাড়ি এলাকা থেকে একাধিক ভারী অস্ত্র উদ্ধার করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। প্রতি আসনের বিপরীতে শিক্ষার্থী 37 জন। স্থবিরতা কাটিয়ে দল গোছাতে সাংগঠনিক তৎপরতা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী ডিসেম্বরে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ এলাকার সম্মেলন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা আরো জানান, দলের নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে সংগঠিত করতে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিশেষ ভূমিকা পালন করবেন। তাহসিনা জেসি রিপোর্ট।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইসিটি বিষয়ক পুরস্কার প্রাপ্তিতে দেশে ফেরার পর তাকে দেয়া গণসংবর্ধনা কর্মসূচিতে সর্বশেষ দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। এছাড়া বেশ কয়েক মাস যাবৎ বিরোধী দলের কোনো কঠোর আন্দোলন কর্মসূচি না থাকায় অনেকটা ঢিলেঢালা ভাব বিরাজ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে। এই অবসর সময়কে কাজে লাগিয়ে দল গোছানোয় মনোযোগ দিতে চান আওয়ামী লীগ নেতারা। ইতিমধ্যে জুলাইতে শেষ হয়েছে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ। কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে দল গোছাতে বারবার কেন্দ্র থেকে তাগাদা দেয়া হলেও এখনো গতি আসেনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে। দলের কেন্দ্রীয় নেতারা জানান, এবার সময়মতো সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে আমাদের নির্ধারিত সময় যে 2015 ডিসেম্বরের আগেই এই সকল জেলাগুলোর কাউন্সিল শেষ হয়ে যাবে, আমরা নির্ধারিত সময় আমাদের কাউন্সিল করতে পারবো। তারা জানান, যে কোনো সময় ঢাকা মহানগরের কমিটি ঘোষণা করা হবে। মাননীয় সভানেত্রী সকল তথ্যপত্র সংগ্রহ করেছেন। আমরা আশা করছি যে আমাদের এই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কমিটি ঘোষিত হয়ে যাবে। এই মহানগরের পরবর্তী পর্যায়ে যারা সবচাইতে দুর্দিনে কাজের মধ্যে ছিল, যাদের সম্পর্কে কোনো তর্ক বিতর্ক নাই, এই সমস্ত কিছু বিবেচনা করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে দলকে গুছিয়ে তোলা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জন্য নতুন চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন তারা। যে চ্যালেঞ্জিং তো বটেই, কারণ এখন তার অন্য কোনো অজুহাত খাটবে না। এখন সৈয়দ আশরাফের সামনে একটা সুযোগ অবারিত হয়েছে যে তিনি আরো অধিক সময় এখন দলকে দিতে পারবেন। সময়টাকে যদি উনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, পার্টির মধ্যে আরো বেশি গতিবেগ সঞ্চারিত হবে। সর্বশেষ 2012 সালের 29শে ডিসেম্বর নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা রক্ষার জন্য অধিকাংশ সাংগঠনিক জেলা এবং অর্ধেকের মতো উপজেলা সম্মেলন বাদ রেখেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। মূল নেতৃত্বে কোনো নড়চড় না হলেও সাংগঠনিক কাঠামো তথা গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুই ভাগে বিভক্ত করা হচ্ছে কেন্দ্রীয় কমিটিকে, কমানো বাড়ানো হচ্ছে পদমর্যাদা। বয়োবৃদ্ধ ও কার্যত নিষ্ক্রিয়দের জন্য নতুন জায়গা করে গুরুত্বপূর্ণ পদে উদ্যমী অপেক্ষাকৃত তরুণদের স্থান দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের দায়িত্বশীল নেতারা। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। পরপর দুই দফায় সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতার পর এবছরের মাঝামাঝিতে এসে নতুন করে দল গোছানোর সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। সেই মোতাবেক সারা দেশে জেলা ও উপজেলা কাউন্সিল অনুষ্ঠানের কাজ শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্তও অনেকটাই চূড়ান্ত। ইতোমধ্যে নতুন গঠনতন্ত্রের খসড়াও প্রস্তুত হয়েছে বলে জানা গেছে। দলের দায়িত্বশীল সূত্র বলছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুই ভাগ করে গঠিত হবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও জাতীয় পরিষদ। জাতীয় নির্বাহী কমিটির আদলে তৈরি হবে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। শীর্ষ নেতারা বলছেন, এই পরিষদের গুরুত্বপূর্ণ পদে ত্যাগী, উদ্যমী ও অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়া হবে। যারা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল এখানে ছিল, কিন্তু এখন তাদের বয়সের কারণে তারা ওই দলে নাই এবং কোনো জায়গায় তাদের স্থানও নাই, সেই নবীন নেতৃত্বটাকে তুলে আনার জন্য নেত্রী নির্দেশ রয়েছে। কার্যনির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন এবং এমনকি ভাইস চেয়ারম্যান যারা আছেন, সেই ক্ষেত্রে পরিবর্তন আবশ্যক এই কারণে, কারণ এদের মধ্যে অনেকেই আন্দোলন বিমুখ ছিলেন। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পরিষদে থাকবেন নির্বাহী পরিষদে স্থান না পাওয়া কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কর্মঠ নেতারা। এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের নাম বদলে তা বিএনপির উপদেষ্টা পরিষদ করা হবে। দায়িত্বশীলদের মতে, এই পরিষদে ঠাঁই দেওয়া হবে বয়োবৃদ্ধ ও নিষ্ক্রিয় নেতাদের। অনেকে বয়স এত হয়ে গেছে যে তারা সভা সমিতি করতে পারে না, কোনো কিছুই করতে পারছেন না। সুতরাং তাদেরকে স্বেচ্ছায় অবসর যাওয়া উচিত। যদি না হয় তাহলে দল দেখবে যে তাদেরকে কোন স্থানে রাখলে দল লাভবান হবে। সর্বোচ্চ পর্যায়ে উপদেষ্টা কমিটিও হতে পারে বা জাতীয় কমিটিও একটা হতে পারে, যেখানে আমাদের সিনিয়র নেতাদেরকে, যারা এখন কার্যক্ষম কমে গেছে কিন্তু তাদের অবদান পার্টির জন্য রয়েছে, তাদেরকে স্থান দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। খসড়া গঠনতন্ত্রে যুগ্ম মহাসচিবদের পদমর্যাদা বাড়ানো ও বিশেষ সম্পাদকের পদমর্যাদা কমানো সহ আরো বেশ কিছু পরিবর্তন থাকবে বলে জানান শীর্ষ নেতারা। জেলা ও উপজেলা কাউন্সিল শেষে পরবর্তী জাতীয় কাউন্সিলে এই গঠনতন্ত্র চূড়ান্ত হবে বলেও জানান তারা। আমাদের কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা পরবর্তী সময়ে 7.5 কোটি মানুষের জন্য খাদ্যে অপর্যাপ্ততা থাকলেও খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। এই চিত্র শুধুমাত্র প্রধান খাদ্যশস্যের উৎপাদনের দিক দিয়ে।
পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়ে দেশ এখনো রয়েছে চ্যালেঞ্জের মুখে। বিশেষজ্ঞদের মত, এ কারণে দেশের 1/3 মানুষ এখনো বিভিন্ন ধরনের অপুষ্টির শিকার হয়ে ভুগছেন নানা রোগ ব্যাধিতে। বিশ্ব খাদ্য দিবসে শাফিন জাহিদের বিশেষ রিপোর্ট। সাভারের বলিয়ারপুরের এই জায়গাটি নিম্নাঞ্চল হওয়ায় বর্ষা মৌসুমে জমে পানি, আর সেখানে একটুখানি আমিষের খোঁজে জাল ডুবিয়ে মাছ ধরছেন আব্দুল হামিদ আর তার ভাই। যে মাছ পাবেন তাতে হয়তো যোগ হবে 7 জনের আহারের সাথে বাড়তি কিছু পুষ্টি। কোনো সময় মরিচ দেখা লাগে, কোনো শাক সবজি, এই উতুলি শাক কিনতে গেলেও তো 10 টাকা কমে হয় না। আমিনা বেগম 2 সন্তানের জননী। খাবারের তালিকায় মাছ ভাত যাই থাকুক না কেন তাতেই তুষ্ট থাকতে হয়। সন্তানদের জন্য কখনো বাড়তি পুষ্টির কথা ভাবতেও পারেন না। আমরা তো গরিব মানুষ, আমরা কি ভালো মন্দ খাবো, নিজেরা যা খাই বাচ্চাদের তাই খাই। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত কয়েক বছরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা তো এনেছেই, বরং এখনো রাষ্ট্রীয় গুদামে জমা আছে 16 লক্ষ মেট্রিক টনেরও বেশি খাদ্য। তবে পুষ্টিগত খাবার দেওয়ার নিশ্চয়তাকে এখনো দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। মানুষের অভাব নাই, মঙ্গা নাই, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আমরা পুষ্টিযুক্ত খাদ্য সরবরাহ করার জন্য, মানুষকে দেওয়ার জন্য আমরা সব রকম ব্যবস্থা আমরা করছি। এটা সম্পূর্ণভাবে কার্যকর করতে পারলেই বাংলাদেশের জনগণের পুষ্টিযুক্ত খাদ্য খাবারের নিশ্চয়তা আমরা করতে পারব। পুষ্টিবিদরা বলছেন, চাল কিংবা ভুট্টা রপ্তানি আর মজুদের পরিমাণগত দিক দিয়ে এগিয়ে গেলেও পুষ্টি পূরণের ক্ষেত্রে এখনো অনেকখানি পিছিয়ে আছে বাংলাদেশ, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা আর অপুষ্টিতে ভোগার পাশাপাশি দেশে এখনো 41% শিশুই বেড়ে উঠতে পারছে না সঠিকভাবে। একটা কমিউনিটি লেভেলে, একটা ফ্যামিলি লেভেলে বা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা আসলে কি আমাদের মধ্যে ফুড সিকিউরিটি পুরোপুরি আছে, সেটা কিন্তু আমাদের ভাবনা চিন্তা করার ব্যাপার আছে। রিকোয়ারমেন্ট অনুযায়ী যার যতটা খাবার পাওয়া উচিত, তাদের হয়তো সেই পরিমাণ খাবার দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না। তারা বলছেন, দেশ এখনো খাদ্য নিরাপত্তার বিষয়ে অনেকখানি পিছিয়ে রয়েছে। কৃষি আর অর্থনীতিবিদরা বলছে, একটি দেশে যতটুকু খাদ্য প্রয়োজন তা বাজারে আছে কিনা, সেই সাথে জনগণের ক্রয় ক্ষমতার পাশাপাশি সুষম পুষ্টি পাচ্ছে কিনা, এমন 3 সূচকের উপর ভিত্তি করেই নিশ্চিত হয় দেশের খাদ্য নিরাপত্তা। গত কয়েক বছরে বাংলাদেশ খাদ্য উৎপাদনে সফলতা অর্জন করতে পারলেও এখন পর্যন্ত খাদ্য নিরাপত্তায় কতটুকু নিশ্চয়তা দিতে পেরেছে, এমন প্রশ্ন থেকেই যায়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। 2015-16 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরে 56টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। এবছর গ ইউনিটে 1170টি আসনের বিপরীতে আবেদন করেছে 43,234 জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়ছেন 37 জন শিক্ষার্থী। আশ্বিনের শেষ সময়ের ঘ্রাণ এখন প্রকৃতিতে। আশি আশি করছে শীত, আর বাঙালির ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। কেননা আর মাত্র কদিন পরেই দুর্গাপূজা। রাজধানীর পুরান ঢাকার মণ্ডপে মণ্ডপে এখন প্রতিমা সাজানোর কাজ করছেন শিল্পীরা, আর পুরো দবে পূজার কেনাকাটা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসব আয়োজন নিয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদন। সকাল 9টা থেকে রাত্রি 2টা-3টা পর্যন্ত কাজ করতে হবে। প্রতিমার অবয়ব তৈরি শেষ, বাকি আছে রং, পোশাক আর গহনার কাজ। তাই নিরলস চলছে প্রতিমা শিল্পীর হাত। কটা দিন পেরুলেই বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাই মণ্ডপে মণ্ডপে এখন দেখা যায় প্রায় সমাপ্ত প্রতিমা। রং করার পরে শাড়ি পরানো হয়, তারপর আপনার চুল, গহনা সেট, অলংকার সেট, অস্ত্র সেট দিয়ে কমপ্লিট করতে হয়। পুজোর আমেজ জামা কাপড়ের দোকানেও। আমি হলুদ ননের জামা পরবো আর পূজা দেখতে যাব। অঞ্জলি নেব পূজার সময়, আত্মীয় স্বজন আছে, আনন্দ করবো পূজার জন্য। নতুন জামা যে কটা কিনা হয়েছে 6 দিন পূজাব্যাপী অনুষ্ঠানে পরবো। পূজার মধ্যে দামাদামি এটা স্বাভাবিকই, অনেক যতটাই কম রাখা যায় কাস্টমার বলে যে না অনেক আগে থেকে বাড়তি। এইভাবেই মন মানসিকতা নিয়ে আমাদের দোকানদারি চলতেছে। পুরান ঢাকার এই গলিতে পাওয়া যায় পূজার নানান আনুষঙ্গিক উপাচার। এখানে আসলে টের পাওয়া যায় উৎসবের দিনটি খুব কাছেই। পূজার সময় বিক্রি হয় ভালো। কোনগুলা? এই ঠাকুরের যাবতীয় ওই নতুন জিনিস পরায়, নতুন জিনিস ব্যবহার করে। এই মা দুর্গার জন্য শাখা পলা কিনে ফেলেছি, শাড়ি কিনেছি। মার কাছে কামনা করবো যে দেশ ভালো থাকে,
মঙ্গল থাকে, সুখে থাকে। 12 মাসে 13 পার্বণের এই দেশে দুর্গাপূজাই সবচেয়ে মহাসমারোহে পালন করা হয়। সারা দেশের মতো রাজধানীর এই ব্যস্ত গলিতেও দেবী দুর্গাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। পারমিতাহীন, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজাকে সামনে রেখে বিএনপি জামায়াত ষড়যন্ত্রের নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তারা এই অভিযোগ করেন। বাংলাদেশ থেকে জিম্মি করে মানুষ হত্যা করে মানুষ পুড়িয়ে তিনি কিছু করতে পারে নাই। এখন সেই রণে ভঙ্গ দিয়ে বিদেশে মা ছেলে বসে একত্রে নতুন ষড়যন্ত্র মেতেছে, বিদেশিদের হত্যা করো, এইসব উৎসবে আক্রমণ করো, বাংলাদেশকে অস্থিতিশীল করে দাও। কিন্তু আজকে একটা কথা পরিষ্কার বলতে চাই, সকল ষড়যন্ত্র খেলা আপনার শেষ। আপনার পিছনে কোনো মানুষ নাই, দেশও নাই, বিদেশও নাই। যারা জঙ্গিবাদের দোসর, জঙ্গিবাদকে যারা পৃষ্ঠপোষকতা করে, ধর্মান্ধ যারা ধর্মান্ধদের পৃষ্ঠপোষক, ধর্মের রাজনীতি যারা করে তাদের যারা পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে সাথে নিয়ে যারা রাজনীতি করে, যারা আগুন সন্ত্রাস করে, তারা এখনো সক্রিয় এবং আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে তারা কিন্তু এখনো নীল নকশা প্রণয়ন করছে। আমরা সাম্প্রতিক সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে আমরা বিশ্বাস করি। কাজেই এই পূজাকে সামনে রেখে কেউ যাতে ষড়যন্ত্র জাল বিস্তার করতে না পারে, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট করতে না পারে, এই দিকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেকটি পূজা মণ্ডপে বা প্রত্যেকটি এলাকায় আমরা সজাগ থাকবো। পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিদের একটি তীর্থস্থানে আগুন ধরিয়ে দিয়েছে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা। শুক্রবার জোসেফের কবর বলে পরিচিত ইহুদিদের ওই পবিত্র স্থানে হামলা চালানো হয়। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হামলার ফলে প্রাচীন স্থাপনার অনেক ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ইহুদি এবং খ্রিস্টানদের পবিত্র স্থানের উপর এই হামলার নিন্দা জানিয়ে একে দায়িত্বজ্ঞানহীন কাজ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই তীর্থস্থানটির সংস্কার করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। গলে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ফলো অনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে 251 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 67 রান নিয়ে দিন শেষ করা ওয়েস্ট ইন্ডিজ এখনও পিছিয়ে আছে 166 রানে। আগের দিনে 2 উইকেটে 66 রান নিয়ে তৃতীয় দিনের শুরুতেই মার্লন স্যামুয়েলসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্ল্যাকউড 11 রানে ফিরলেও ব্রাভো ক্যারিয়ারের 12তম 50 তুলে নেন। কিন্তু রঙ্গনা হেরাথের দুর্দান্ত বোলিংয়ে ইনিংসটা বড় করতে পারেননি। সাজঘরে ফেরেন 50 রানে। এরপর হোল্ডার রামতিনরাও লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে উইকেটে টিকতে পারেনি বেশিক্ষণ। তবে নবম উইকেটে 34 রান যোগ করে কিছুটা প্রতিরোধ করেন দেবেন্দ্র বিশু ও জেরম টেইলর। শেষ পর্যন্ত হেরাথের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 251 রানে অল আউট হয় ক্যারিবীয়রা। 68 রানে 6 উইকেট নেন হেরাথ। 233 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সফরকারীরা। স্কোরবোর্ডে 67 রান তুলতেই 2 ওপেনারকে হারিয়ে দিন শেষ করে ক্যারিবীয়রা। সন্ধ্যার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জের 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে 15 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ ভারতের আদালতের। সন্তোষ প্রকাশ করে দ্রুত ফিরিয়ে আনার দাবি। সিলেটের রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে পাঠানো হলো কারাগারে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ রোববার। বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্তে চলছে রমরমা অস্ত্র ব্যবসা। 2 থেকে 4 লাখ টাকায় বেচা কেনা হয় ভারী অস্ত্র। ক্রেতা উপজাতীয় সন্ত্রাসী গ্রুপ। স্থবিরতা কাটিয়ে দল গোছাতে সাংগঠনিক তৎপরতা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গঠনতন্ত্রে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বিএনপি। এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এখন দেশ, বেড়েছে মজুদের পরিমাণও। তবে চ্যালেঞ্জের মুখে পুষ্টিগত খাদ্য নিশ্চিতের বিষয়টি, মত বিশেষজ্ঞদের।
এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।